আজ আমার নির্ধারিত বিষয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, আপনাকে স্বাগত জানাই। আছেন অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। স্বাগত এই আয়োজনে। কিছু ঘটনা দেখেছি, বাসে আগুন দেবার মতো ঘটনাও দেখেছি। আসলে আগামীকাল কি হতে যাচ্ছে সেই প্রশ্ন দিয়ে একটু শুরু করি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, কি হতে যাচ্ছে আগামীকাল? আগামীকাল যেটা হওয়ার কথা সেটাই হবে। আগামীকাল রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে পক্ষ প্রতিপক্ষ বিভিন্ন যে কথা বলছে, প্রোগ্রাম করছে, সেগুলি হবে। আমি আজকে এবং আগের দিনগুলোতে যেমন অফিস করেছি, আগামীকাল সেরকমভাবে অফিস করব। শিশির মনির ভাই নিশ্চয়ই আগামীকাল কোর্ট আছে, সেটা করবেন। আপনিও নিশ্চয়ই এইরকমই আগামীকাল কাউকে নিয়ে বসবেন এবং আপনার কাজ করবেন। সুতরাং আজকে যা হয়েছে আগামীকাল তাই হবে। এর বাইরে এক ধরনের আতঙ্ক দেখতে পাচ্ছি। স্কুলের অনলাইন ক্লাস কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, তারা ক্লাসে বাচ্চাদের হয়তো আসতে দিতে নিরাপদ বোধ করছে না। এটা হয় কেন? আওয়ামী লীগের খাসলত যে খারাপ, এটা সবসময় আমরা জানি। আওয়ামী লীগ হচ্ছে, এদেরকে আমরা বলি টু এজড সোর্ড, বা যে দ্বিধারী তলোয়ার। মানে যে তলোয়ারের দুই দিকে ধার থাকে, বলে না এটা যাইতো কাটে আইতো কাটে, ওই রকম একটা ব্যাপার। তারা ক্ষমতার বাইরে থাকলে গান পাউডার দিয়ে মানুষ মারার ইতিহাস আছে। আপনি নিশ্চয়ই মনে আসে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে এরকম অসংখ্য জায়গায় করেছে ক্ষমতার বাইরে থাকলে। আর ক্ষমতায় আসলে এজেন্সিকে ব্যবহার করে অথবা নিজেদের কর্মীকে ব্যবহার করে আগুন সন্ত্রাস এবং নাশকতা চালিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর। সুতরাং দুই দিকেই ওস্তাদি কিন্তু আওয়ামী লীগ অতীতে দেখিয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেরকম কিছুই নেই। বিদেশ থেকে দু চারজন নেতা পলাতক থেকে দু একটা কথা বলে কিছু কর্মীকে বিভ্রান্ত বা একটু পাগল থাকে না সব দলেই, কিছু তাদেরকে দিয়ে কিছু হয়তো করাতে পারে, এরকম একটা বা দু একটা আগুন দিল, এই ভয়টা তৈরি করছে। এখন কেন অনলাইনে স্কুলগুলো ক্লাস নিচ্ছে? কারণ যেহেতু আওয়ামী লীগের অতীত রেকর্ড ভালো না, এবং তারা যদি কোথাও এইরকম নাশকতা পাগলামি করে দু চারটে পাগল কর্মী তো থাকেই, একটা করলো, তখন এরকম একটা কর্মসূচি বায়বীয় হলেও যেহেতু দিয়েছে এবং সংবাদ মাধ্যমে সেটা কোনো না কোনোভাবে আলোচনায় আসছে, এই যে আজকে আমরা আলোচনা করছি বা অনলাইনে আসছে। এখন যদি স্কুল যদি অনলাইনে না করে সরাসরি করে এবং একটা বাচ্চার ক্ষতি হয়, সেন্সিটিভ যে স্কুলগুলো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা যেসব যেখানে একটু এলিট ক্লাসের বাবা মায়ের বাচ্চারা পড়ে এবং তারা খুব সহজে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে যে এরকম কর্মসূচির পরেও আপনি কেন স্কুল খোলা রাখলেন এবং আমার বাচ্চার এই ক্ষতির দায় কে নিবে, এই প্রশ্নটা উঠতে পারে বিধায় মনে করা হয় যে যেহেতু করোনার সময়ও বা বিভিন্ন সময়েও অনলাইনে ক্লাস হয়েছে, এটা আমরা ইউজ টু হয়ে গেছিলাম, আমরা এখন এক্সপার্টিজে ডেভেলপ করেছে, আচ্ছা একদিন কি হবে আমরা অনলাইনে নেই। কিন্তু আমার মনে হয় আতঙ্কটাকে আরও বেশি ছড়িয়েছে সরকার। কিভাবে? আওয়ামী লীগের এখনকার বাস্তবতা হচ্ছে কোনো অস্তিত্ব নাই। এমনিতে নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে জামায়াত, বিএনপি, এনসিপি বা XYZ যতই বাকবিতনটা করুক, আওয়ামী লীগকে যে মোকাবিলা করতে হবে এবং তাদেরকে যে দাঁড়াতে দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু সবাই একমত। আপনি দেখবেন সেই ক্ষেত্রে আমি বলি, শেষ করি যে প্রশ্ন বলেন কিভাবে সরকার করলো, তারপরেও এটা জেনেও সরকার শুধু পুলিশি ব্যবস্থা দিয়ে যেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার একটা যুদ্ধ ঘোষণা করেছে। কত লাখ পুলিশ থাকবে, কত লাখ আনসার থাকবে, কত লাখ সেনাবাহিনী মাঠে থাকবে, কত লাখ বিজিবি থাকবে এবং তারা কি কি করবে, এয়ারপোর্টে বিশেষ তল্লাশির ব্যবস্থা, সারা দেশে একটা মানে সাংঘাতিক একটা যুদ্ধ একটা সাজ আয়োজন তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগের ওই অবস্থা আছে। আওয়ামী লীগ তো রাতের বেলা গিয়ে রাতের অন্ধকার একটা বিশ্ববিদ্যালয়ের রুমে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে, গভীর রাতে পালিয়ে গিয়ে তালা মেরে আসা দলে পরিণত হয়েছে। এমনি টোকাইদেরকে 500-1000 টাকা নেশা করার টাকা দিলেও বাসে আগুন দিয়ে আসে বা একটা ককটেল মেরে আসে এই দেশে, সেই রকম হয়তো কাউকে দিয়ে কিছু করাতে পারে। সেই রকম একটা দলকে মোকাবেলার জন্য সতর্ক হওয়া দরকার ছিল।
ভেতরে ভেতরে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিশেষ সময় যা করে, কিন্তু এত ঘোষণা দিয়ে এত শ্বাস রব করে দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে আরো গুরুত্ব দেওয়া হলো এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে গেছে। আমি এটা নিয়ে জনাব শিশির মনির আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। এই যে কালকের একটি রায়ের তারিখ ঘোষণা করা হবে, সেটি নিয়ে যে আসলে শান্ত ভাই যেমনটি বলছিলেন একটা সাজ অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর, সেটি আমরা দেখতে পাচ্ছি। জনমনেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আওয়ামী লীগের যারা আছে তারা আবার বলছে যে ঢাকাকে তারা বিচ্ছিন্ন করে দেবে, নানা ধরনের হুমকি ধামকি আসলে দিচ্ছে। কতটা বাস্তবসম্মত এই হুমকি? কালকে তো কোনো রায় হবে না, রায়ের তারিখ নির্ধারণ হবে, তার ডেট নির্ধারিত হবে। তো কোয়াইট নর্মাল, এত বড় একটা বিচার হচ্ছে, রায় ঘোষণার পর্যায়ে চলে গেছে, রেজিস্ট করতে চাইবে, এটা তো অস্বাভাবিক কিছু দেখি না আমি। আবার এট দ্য সেম টাইম সিকিউরিটি বিফড আপ করা, সিকিউরিটি মেজার নেওয়া, এটাও সরকারের দায়িত্ব। এখানে সবচেয়ে বড় শক্তিটা হলো যে সমস্ত রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষে ছিল তারা সকলে অ্যাক্টিভ হচ্ছে, কারণ আওয়ামী লীগ অ্যাক্টিভ হচ্ছে। তাই আমি এটাকে পজিটিভলি দেখি। তো আই সি দিস ইজ এ পজিটিভ স্টেপ, নেগেটিভলি পজিটিভ। দেখেন না কত বিভাজন তৈরি হয়েছে এখন সংস্কারকে কেন্দ্র করে। আওয়ামী লীগ এগুলো করলে সবাই কাছাকাছি আসবে, কমছে। আজকে তো দেখলাম আলাপ আলোচনা করছেন, এত গরম বক্তৃতা যারা দিয়েছেন সকলে এখন কাছাকাছি আসতেছে। তো মাঝে মাঝে এরকম করা ভালো, ইটস নট ব্যাড, সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায়, সেটি হলেই আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আওয়ামী সন্ত্রাসী যারা আছে তারা করছে, বা আওয়ামী লীগের যারা বিচ্ছিন্ন সমর্থক আছে তারা করছে। ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে সেগুলো তো বলা হচ্ছে যে আওয়ামী লীগই করছে। একটা ঘটনাকে সামনে রেখে যারা করছে, যে জিনিস ঘটাচ্ছে, ঘোষণা দিয়ে করছে, এখানে সেকেন্ড হাইপোথেসিস আর কি আছে? যদি কোনো রিজনেবল লোককে জিজ্ঞাসা করা হয়, আমি তাহলে আরেকটু যুক্ত করি। বলুন এটা কারা করছে? জি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন যে আওয়ামী লীগ দেশে নেই, তাদের নির্বাচনের রেসেও নয়, তাদের কোনো নেত্রী নেই, অস্তিত্ব নেই, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমনটা ভাবার কারণেই আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। কিন্তু এটা তো এখানে চলে এলো। না, এগুলো একজনের মন্তব্য করেছে, মন্তব্যের পিছনে আমাদের দৌড়াদৌড়ি করার কোনো কারণ নেই। আপনিও দেখছেন, আমিও দেখছি। তো আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দরা যা আলাপ করেন সব কিছু যে রিয়েলিটিতে আছে তা কিন্তু নয়। আপনি দেখবেন যে এখন হচ্ছে ককটেল ফুটাচ্ছে, একটু আগে দেখলাম টিএসসিতে ককটেল ফুটাচ্ছে। তো টিএসসিতে ককটেল ফুটিয়ে কি হয়েছে? একটু আতঙ্ক তৈরি হয়েছে, একটু দৌড়দৌড়ি তৈরি হয়েছে। যারা দেখছিল জুলাই রেভলিউশনের বিভিন্ন ভিডিও তারা একটু ছোটাছুটি করেছে। এরপরে কি, কতক্ষণ, কয়টা ককটেল, কে মারবে, কতক্ষণ টিকে থাকবে? যে ককটেল মারছে সে তো পাবলিকলি আসছে না, লুকিয়ে মেরে চলে যাচ্ছে, তার মানে সে তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চায় না। তো যদি আওয়ামী লীগের কোনো কর্মীও হয়ে থাকে, সেও তো তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাচ্ছে না। সে তো এখানে এসে পলিটিক্যাল কোনো স্টেপ নিচ্ছে না। যেমন আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে গেছে। ওটার নাম মুভমেন্ট, ওটার নাম আপসার্জ। আর এটার নাম কি? এটার নাম আমাদের আইনে বলে এটাকে নাশকতামূলক, ইংরেজিতে বলে স্যাবোটেজ। স্পেশাল পাওয়ার সেক্টে সেকশন 15-তে একটা অপরাধ আছে, এটার নাম হলো স্যাবোটেজ, বাংলায় বলে নাশকতা। এই নাশকতার জন্ম, নাশকতা শব্দটার জন্মও কিন্তু লাস্ট রেজিমে হয়েছে। আগে কিন্তু বাংলা বুঝতো না কেউ, সবাই অফেন্সটা জানতো স্যাবোটেজ। কিন্তু এটাও আমরা বিগত সরকারের আমলে দেখলাম, ওই মানুষ ঘরের ভিতরে বসে মিটিং করতেছে, কতগুলোকে ধরে নিয়ে আসছে, এসে বলছে এটা নাশকতার পরিকল্পনা করতেছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে। সো আমার কনক্লুশনটা হলো, আমি মনে করি এগুলো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, এগুলো হলো স্যাবোটেজ, এগুলো অফেন্স আইনের দৃষ্টিতে। আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আমরা কিছুক্ষণ আগে সেটি জানতে পেরেছি। কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত, উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে যে অমীমাংসিত সিদ্ধান্তগুলো আছে সেগুলোর ব্যাপারে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। সেখানে গণভোট
পিআর সহ নানান ইস্যু সেখানে থাকতে পারে। এদিকে আমরা গতকাল দেখেছি জামাত সহ 8টি দল তারা সমাবেশ করেছে এবং সেখান থেকে বলেছে যে নভেম্বরের মধ্যে তাদের গণভোটের যে দাবিটি সেটি যদি না মানা হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের সামনে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে। গতকাল যদি এর ব্যতিক্রম কিছু হয়, কেননা এখন পর্যন্ত আমরা জানি সরকার মোটামুটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে নির্বাচনের দিনই আসলে গণভোট হবে, সেক্ষেত্রে আসলে জামায়াতের অবস্থান কি হবে? না, এটা আগে থেকে অ্যান্টিসিপেট করা উচিত হবে না। আপনি জানছেন, আপনার তো কোনো ক্রেডিবল সোর্স নাই, আপনার শোনা কথা অমুকে বলেছে, তমুকে বলেছে, অমুকে রিপোর্ট করেছে। কিন্তু আপনারা তো দুটো প্রস্তুতি নিশ্চয়ই জামাত নিয়ে রাখছে। এই জন্য আগামীকালকে উনি কি ভাষণ দেন, এই ভাষণে কি রাজনৈতিক বিবদমান সমস্যার সমাধান করেন, তার উপর নির্ভর করবে কার কি প্রতিক্রিয়া হবে। এখানে শুধু গণভোটই তো মূল ইস্যু না, আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে অবশ্যই। তো সেই ইস্যুতে বিভিন্ন জনের প্রতিক্রিয়া দেখাতে চাইবে। এই বিবেচনায় আমি মনে করি আজকে যে সমস্ত জায়গায় নানান ধরনের অসুবিধা সুবিধা হচ্ছে, যেগুলোকে আমরা স্যাবোটেজ বলছি, আগামীকাল রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়াও মেজার্ড ওয়েতে দেখাবে। কারণ কি জানেন, আমাদের দেশের বর্তমান রাজনীতিবিদদের একসাথে করতে পারে এই শক্তির নাম হলো আওয়ামী লীগ। তারা যত পদক্ষেপ নেবে এরা তত কাছাকাছি আসবে। কারণ আমি দেখেছি যে কমিটমেন্টটা ছিল আফটার 5th অগস্ট, এই কমিটমেন্টের সংস্কারের জায়গা থেকে অনেকেই আমিত্বের জায়গায় চলে গেছে। এটা ভাঙা দরকার। একটা সংস্কার করার যে ম্যান্ডেটটা, এই ম্যান্ডেটটাকে কেউ কেউ অস্বীকার করছে। এখন হবে না, অমুকে পারবে না, তমুকে করবে, এইভাবে করবে, এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা কিন্তু আমিত্ব থেকে আসে, ইগো থেকে আসে। তো সেই জায়গাটাতে একটা ধাক্কা লাগার প্রয়োজন আছে। এই ধাক্কাতে কাজ হবে তাহলে কি, মানে এই ধাক্কাতে কাজ হবে বলে মনে করছেন? আমি মনে করছি। আচ্ছা বলেন তো দেখি, আগামীতে গণভোট হওয়া, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া, নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে গিয়ে সাংবিধানিক সংস্কার করার বিকল্প কি আছে? যে যার মতো হাঁটা, লাভ কি হবে? কোথায় গিয়ে ঠেকবে? কতদিন হাঁটবেন? কিন্তু কেউ কারোটা তো মানছেও না। দুজন দর্শক আছে, একটু প্রশ্ন নিয়ে আসি। এজন্যই মানতে হবে। জি দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি কুড়িগ্রাম থেকে বলছি, দুলাল বলবেন। জি, ওই যে পাশে শিশিরমণি অ্যাডভোকেট শিশিরমণি, কেউ না আমি ভালোবাসি, পাশে যে একটা বক্তা আছে কিছুক্ষণ আগে বললো যে আওয়ামী লীগ বর্তমানে নিশ্চিহ্ন, হ্যাঁ, রাত্রে তালা মারা আসছে। তো 17 বছরে জামাত কিন্তু নিশ্চিহ্ন ছিল, জামাত কিন্তু দলের হিসেবে প্রতিষ্ঠিত ছিল না, এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, সবাই জানতো জামাত শেষ। তো বর্তমানে তো জামাত প্রতিষ্ঠিত, তাহলে উনি কিভাবে ভাবলেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন? আমি কোনো দলের পক্ষে বলছি না, এটা আমার প্রশ্ন। জি অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। বলবেন। আমি আজকের দুইজন আলোচক আছে, খুবই ভালো মানের দুইজন আলোচক। আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে চাই যে গতকালকে এবং আজকে এনসিপি এবং হলো গণ অধিকার এবং জামাত সহ জাতীয় পার্টিকে নির্বাচন করতে নিষিদ্ধ চায়। আমি আপনাদের কাছে বলতে চাই, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন, অনেক অবদান আছে তার। সে দলকে নির্বাচনকে তার নির্বাচনকে বাদ রেখে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা আপনাদের কাছে আমরা জিজ্ঞাসা আর কি। এই মুহূর্তে আরো দুজন আছেন, তাদের প্রশ্ন একবার একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। খুলনা থেকে। আমি বরিশাল থেকে বেলাল বলছিলাম। বরিশাল থেকে বেলাল বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং 18 নিউজ এই অনুষ্ঠানটা করার জন্য অনেক ধন্যবাদ। আর উপস্থাপক তিনজনকে আমি প্রশ্ন রাখতে চাই। আমরা গণভোট বুঝি না, কিছু বুঝি না, সাধারণ মানুষ বুঝি ভোট দেব। এই গণভোট নিয়ে কেন বিএনপি জামাত এনসিপি দ্বন্দ্ব করতেছে? আর আমরা 15-18 কোটি লোক অশান্তিতে জ্বলবো। আর বিএনপি জামাতকে ধান ক্ষেত থেকে ধরে নিয়ে আসছে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব আজ পর্যন্ত আওয়ামী লীগের বাড়ি রেট দিল না, যৌথ বাহিনী নামাইলো না, এই আওয়ামী লীগ লিডারকে ধরলো না, তাদের অর্থ জব্দ করলো না। এই জন্য দায়ীকে আমি জানতে চাই ডক্টর ইউনূস সাহেবকে। জি অসংখ্য ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, তার প্রশ্নের উত্তর বা প্রশ্নটি একটু নিতে চাইবে। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনির হায়দার বলছি। বলবেন আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার সাহেবের কাছে, সিজি সাহেবের কাছে। উনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন
যে যারা এই ককটেল চার্জ করতেছে কিংবা ইয়ে করতেছে তাদের আইডেন্টিটি কিংবা এটার জন্য 58 না 52 কি যেন একটা ধারার কথা উল্লেখ করছেন, সুন্দর কথা বলছেন। কিন্তু আমার প্রশ্নটা হয়েছে ওনার কাছেই যে গত 16 বছরে যে এই যে শিবিরেরা ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল সেটা কোন অফেন্সে ছিল না ডিফেন্সে ছিল, তারা যেগুলো করলো ছাত্রলীগের ব্যানারে সেটাকে আইনগতভাবে এটাকে কতটুকু এফোর্ড করে। দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে যে 47 থেকে এই পর্যন্ত ওনারা যদি কোনো কিছু করে থাকেন তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন 47 থেকে, তাহলে আওয়ামী লীগ আসে যদি বলে ঠিক আছে আমরা 2008 সাল থেকে এত সাল পর্যন্ত যা করছে আমরা ক্ষমা চাচ্ছি, তাহলে কি আমরা সবসময় ক্ষমার উপরেই থাকবো? ওনার স্পেসিফিক 71 নিয়ে কোনো কথা বলতে পারেন না? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। শিশির মনির, আপনাকে দিয়ে শুরু করি। শেষ প্রশ্ন যেটা মনি হায়দারের, যে বিগত 17 বছর শিবির যে ছাত্রলীগের ছত্রছায়া ছিল সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা সেটি নিয়ে সম্ভবত তিনি জানতে চেয়েছেন, যে তারা তাদের ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের কর্ম আসলে সম্পাদন করেছেন, ছাত্রলীগের একটা অংশই ছিলেন বলতে গেলে, সেটি নিয়ে আইনগত কোনো বিষয় আছে কিনা? ওটা তো আপনার বানানো কথা, ছাত্রলীগের অংশ ছিল বলতে গেলে, ওটা তো উনি বলেন নাই। আচ্ছা, উনি কি বলেছেন? আপনি বলছেন। জি, একটু বলেন উনি কি বলেছেন। তো অফেন্স, তো আপনি অফেন্সের জন্য ট্রাই করবেন, তো আপনি একজন মানুষকে বিচারে নেবেন কেন ফর অফেন্স? তো ব্রিং চার্জেস এনিবডি, কেউ যদি অফেন্স করে থাকে সেটা কোন দল, আইনের কোনো ধারা আছে কিনা তিনি জানতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি আপনার সঙ্গে মিলে আছি, এটার জন্য আইন আছে। আইনটা কি? আইন যদি আপনি কাউকে বিচার করতে চান তাহলে তো অফেন্স লাগবে। আজকে যে ককটেল চার্জ করছে এটা অফেন্স, স্যাবটেজ বললাম তো, আন্ডার সেকশন 15 দিস ইজ স্যাবটেজ। তার যদি সহকারী বাইর করতে পারেন যে অমুক ককটেল ফুটিয়েছে আর তার সহকারী অমুক অমুক তাকে সাহায্য করেছে, তাহলে দে উইল বি অ্যাবেটমেন্ট, দ্যাট উইল বি অ্যান অ্যাবেটমেন্ট, সহযোগিতা, স্যাবটেজের সহযোগিতা। তো এভাবে ঢালাভাবে কথা বললে তো আপনি কোনো কিছু বের করতে পারবেন না কে কার সঙ্গে মিলেমিশে ছিল। হলো কথা, সুনির্দিষ্ট যদি আপনি বের করতে পারেন যে অমুক এই জায়গায় এইভাবে এই কাজ করেছে, তাহলে হি উইল বি ট্রাইড। সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে হি উইল বি ট্রাইড, এনিবডি হি উইল বি ট্রাইড, এনিবডি। এটা আরেকটি প্রশ্ন ছিল, শিবির কি ছাত্রলীগ কি? তিনি বলছেন যে 47 থেকে এখন পর্যন্ত জামাতের যেসব কর্ম, মূলত তিনি জানতে চেয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো যেগুলো আছে বা দেশের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে সেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে, তাহলে আওয়ামী লীগ যদি আবার এসে বলে যে তারাও তাদের কর্মের জন্য আসলে ক্ষমা প্রার্থী, তাহলে কি বাংলাদেশের মানুষ সবসময় ক্ষমার উপর থাকবে কিনা? দেখুন, এখানে দুটো জিনিস আছে, একটা হলো পলিটিক্যাল স্টেটমেন্ট আর একটা হলো অপরাধ। অপরাধ যেগুলো, অপরাধের তো বিচার হয়, আর অপরাধের বিচার যার ইচ্ছা তার হয় না, যে অপরাধ করে তার হয়। একথা বলা যাবে না যে আমাদের মধ্যে এখানে 5 জন মানুষ আছে সকলকে বিচার করা হবে, তার আগে আইডেন্টিফাই করতে হবে কে কি করেছে, যিনি অপরাধ করবেন তার বিচার হবে, গণহারে বিচার হয় না, একদম বিচার করতে হয় স্পেসিফিক। তিনি মূলত দলের কথা, পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। পলিটিক্যাল স্টেটমেন্ট এখন পর্যন্ত 3 জনে দিয়েছে, সুনির্দিষ্ট স্টেটমেন্ট দিয়েছে প্রফেসর গোলাম আজম সাহেব নাগরিকত্বের মামলায় উনি যখন বিজয়ী হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রথম মুক্তি পেলেন, তখন বাইতুল মোকাররমের উত্তর গেটে 92, আপনি খুঁজে বের করবেন তখনকার দিনের পত্রিকাগুলো, দেখবেন 8 কলামে হেডলাইন আছে যেখানে প্রফেসর গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন সুনির্দিষ্টভাবে। কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে বলতে 1971 সালের জন্য যে তাদের অবস্থান ছিল সেটির জন্য আনসারটা দিতে দেন। আমি একটু জানতে চাবো, আপনি আনসারই করবেন। সেটা হচ্ছে যে এখানে সবাই প্রশ্ন করে যে ক্ষমাটা সুনির্দিষ্টভাবে কি আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে করা হয়েছে, ক্ষমাটা কাদের কাছে চাওয়া যায়? যেসব নারী কত পেসপোস করতেছেন না, আমি পরিষ্কার উত্তর চাচ্ছি, আনসারটা দিতে দেন। এই যে আপনি পেসপোস করতেছেন না, আপনি বলতে প্যাচ মনে হলো কেন বলেন? আপনি পেস করছেন, আপনি এগুলো বানাচ্ছেন কোনটা? এবং শুনেন, এই যে আপনি একজন বলছেন যে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাচ্ছেন কিনা, তো একটা যিনি 71-এ ছিলেন তিনি নাগরিকত্বের মামলায় মুক্তি পাওয়ার পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন 71-এর কর্মকাণ্ডের ব্যাপারে উনি সুনির্দিষ্ট করে দেখবেন। আপনি 8 কলামে হেডলাইন বাইর করেন,
কালকেই বের করবেন, কালকেই পাবেন। আমার ওটা যেহেতু এখন দেখা হয়নি, এখন এইজন্যই আমি এইজন্য আপনি পরিষ্কার করে জানছেন জানতে না। এখন এই যে চাচ্ছি স্টেটমেন্ট যে উনি কাদের প্রশ্ন করেছেন যে হ্যাঁ। সুনির্দিষ্টভাবে চান না কেন, সুনির্দিষ্টভাবে চেয়েছেন তো আপনারা তো অ্যাকসেপ্ট করতে আমি পারবেন না সেটাই এটা। সুনির্দিষ্টভাবেই এই যে জানতে অ্যাকসেপ্টটা চাচ্ছিলাম। করতে না পারাটা এটা সাইকোলজিক্যাল ব্যাংক্রাপসি। এই যে একটা মানুষ উনি 92 তে এই কথা বলেছেন, এখন বলছেন যে উনি একবার বলেছেন তো আপনি আবার বলেন, আরেকজন না, বলছেন এভাবে আপনি বলছেন না, সবাই এই যে বলছে এরকম যে একটা পলিটিক্যাল যারা স্টেটমেন্ট ভিকটিম তাদের কাছে কি ক্ষমা চাওয়া হয়েছে? যারা দুয়ারে দুয়ারে ভিকটিম, যাবে? যারা ভিকটিম সেটাকে উল্লেখ থাকবে না যে আমি আমরা আপনি তো জানেন না মুক্তিযোদ্ধাদের সাথে সেটা, যে আপনিই তো বলছেন নিজে জানেন ভাই না। আপনি জানেন, এইজন্য আপনার কাছ থেকে এইটা জানতে তো বলছি, চাচ্ছি। আপনি তো সেই ইস্যু সম্পর্কে জানাই নাই আপনাকে যদি সেটা জানতে হয় তাহলে লুক ব্যাক টু দি, আমি আপনাকে বলে আপনি দিচ্ছি জানেন, আপনি বলতে পত্রিকার পারেন। হেডলাইনটা আপনি দেখবেন, গিয়া দেখবেন বড় করে 8 কলাম আমাদের হেডলাইন আছে, আমাদের এবং আমাদের এই জায়গাটাতে মা বোনেরা সঠিকভাবে যারা যে নিতে নির্যাতিত পারেন না হয়েছে, এটা হলো আপনাদের দুর্বলতা। আমাদের মা বোনেরা যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে আলাদা করে ক্ষমা চাওয়ার আছে। যারা মুক্তিযোদ্ধারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা বেঁচে আছেন তাদের কাছে আলাদা করে ক্ষমা চাইবার আছে। সেটি যদি চাওয়া হয় সেটাকে আপনি প্যাচ কেন বলছেন ভাইয়া? কি জবাব দেব আপনাকে? আপনার জবাবটা শুনে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করে চলে গেলে হবে না। প্লিজ বলবেন, প্লিজ দেখেন, বলবেন। ওনার প্রশ্নটা কি? ওনার প্রশ্নটা হলো যে 47 থেকে এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে, জি, সুনির্দিষ্টভাবে চেয়েছে কিনা 71 এর জন্য। তো 71 এর জন্য প্রফেসর গোলাম আজম সাহেব একবার বলেছে, নেজামি সাহেব একবার বলেছেন, ডক্টর শফিকুর রহমান সাহেব 71 এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, হি ওয়াজ এ ভেরি বেবি দেন। স্যাটিসফাইড হলে উনি আবার বলেছেন 71 নিয়ে সুনির্দিষ্টভাবে ক্ষমা চাওয়ার কথা আপনি তো তুলতেনই আমার না। প্রশ্নের উত্তরটা দিতে দিচ্ছেন না, ভাই, মানে আপনি বলেছেন, ইনভলভ হয়ে যাচ্ছেন। আপনি বলেছেন ভাইয়া, আমি এবং বলি এটা যদি হ্যাঁ। এই যে তিনটা ক্যাটাগরিতে তিনবার সর্বশেষ ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, এর মানে হচ্ছে এটা যে এই যে বলছেন লোকগুলা এটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না, এর মানে হলো এটা। অসংখ্য ধন্যবাদ শাখাত হোসেন শান্ত ভাই। আপনার কাছে দুজন দর্শকের প্রশ্ন ছিল। কুড়িগ্রাম থেকে দুলাল, তিনি প্রশ্ন করছিলেন যে জামাত নিষিদ্ধ ছিল 17 বছর, নিষিদ্ধ ছিল বলে নাই, জামাত ক্ষমতার বাইরে ছিল বা সেটি নিয়ে প্রশ্ন করেছেন, কার্যক্রম চালাতে পারেনি, সেখানে হচ্ছে বলা হতো নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু তারপরে তো তারা আবারও ক্ষমতায় এখন চলে এসেছে বা তারা একটা পাওয়ার হোল্ড করছে এখন, সেখানে আওয়ামী লীগ যদি আবার ফেরত আসবে না, তার নিশ্চয়তা কি? না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে না ওই নিশ্চয়তা কিন্তু আমি দেইনি। আমি বলছি বর্তমান বাস্তবতায় একটা গণহত্যা পরবর্তী সময়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তারা পলাতক, পতিত ফ্যাসিবাদ। সেই অর্থে এই মুহূর্তে তাদের ওই রাজনৈতিক কোনো অস্তিত্ব নাই। জামায়াত ইসলাম তো 18 বছর দেশ থেকে পালিয়ে যায়নি। জামায়াত ইসলামের নেতা তো সবার কাছে দেশ কর্মীদের বিপদে ফেলে নেতারা পালিয়ে চলে যায়নি। জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, তার আত্মগোপনে থেকেছে, প্রয়োজনে ছাত্রলীগের মধ্যে ঢুকে রাজনীতি করেছে, কিন্তু ছিল দেশে, তাদের অস্তিত্ব ছিল। তারা কখনো কখনো কিছু কর্মসূচিতে একও হয়েছে, এমনকি 2018 সালে তারা ধানের শীষ মার্কা নিয়েও হলো ইলেকশন করেছে, তাদের অস্তিত্ব জানান দিয়েছে যে আছি। সুতরাং এই গণঅভ্যুত্থান পরবর্তী পলাতক পতিত একটা ফ্যাসিবাদ, তার সঙ্গে জামায়াতের ওই 18 বছরকে তুলনা করা কিছু নেই। বরং জামায়াতের সঙ্গে যদি তুলনা করতে চান তাহলে 71 থেকে 75 76 ওই বহুদলীয় গণতন্ত্র হয়ে জামায়াতের রাজনীতি করবার সুযোগ পাবার আগের পর্যন্ত বলতে পারতেন যে তারা তো নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অনেকে মনে করত, সেই জামাত তো আবার রিভাইভ করেছে। হ্যাঁ, যদি বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে আর স্পেস দিবে না, তারা একমত হয় এই প্রশ্নে, ঐক্য ধরে রাখে, আওয়ামী লীগ কখনো স্পেস পাবে না, কারণ এরকম একটা গণহত্যাকারী দল স্পেস পেতে পারে না। আর যদি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভাজন তৈরি হয় এবং তারা যদি উতলা হয়ে ওঠে যে এই নিজেদের প্রতিযোগিতার মধ্যে আওয়ামী লীগকে কাছে টানতে পারলে আমার শক্তি বাড়বে, আমার ভোট বাড়বে, তাহলে সেই সুযোগটা নিবে। বরং হ্যাঁ, সেরকম পাচ্ছি। বরং আমি ওই জামায়াত ইসলাম 1971-এর ক্ষমা চাওয়া প্রশ্নে আমার একটু ওপিনিয়ন আছে, এটুকু আমি দেই। সেটা হলো, দেখেন, দর্শক প্রশ্ন করেছিলেন তো সেজন্য বলছি, আবার মনির ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। 1971 সনে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে রাজনৈতিক অবস্থান ছিল জামায়াত ইসলাম, মুসলিম লীগ, এদের অবস্থান ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চায়নি। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ব্যাপক গণহত্যা হয়েছে, এটা তো মিথ্যা না। এই দেশে নারীরা ধর্ষিত হয়েছে, এটা তো মিথ্যা না।
এদেশের বিভিন্ন বহু মানুষের বাড়িঘর জ্বলেছে, জ্বালাও পোড়া হয়েছে, লুটপাট হয়েছে, এটা তো মিথ্যা না। এখন শেখ মুজিব পরে এসে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছে, সুনির্দিষ্ট কিছু অপরাধ ছাড়া বাকিগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এখন ধরেন ওই সময় পাকিস্তানি আর্মি এদেশে এসে যে অনাচারটা করেছে, ওরা কি আমার বিভিন্ন জেলার এই গ্রামগঞ্জ কারা মুক্তিযোদ্ধা চিনে? তাদেরকে আপনি বা আমি চিনিয়ে দিয়েছি। সেই হিসেবে এদেশে গণহত্যা বলেন, মানে ধরে গিয়ে ব্রাশ ফায়ার করে মারা বলেন, গুলি করে মারা বলেন, টর্চার করে মারা বলেন, অথবা আগুন দেওয়া, লুটপাট, ধর্ষণ বলেন, সেটা যে বা যারাই করে থাকুক তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দায় মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তান সরকারের পক্ষে ছিল এবং ওই পাকিস্তানিদের পথ চিনিয়ে দিয়েছে এবং এই সব দলেরও দুষ্ট লোকেরা কারা সম্পৃক্ত হয়েছে তাদের তো আছে। কিন্তু কথা হলো তদন্তের মাধ্যমে, আমি ওই যে জামায়াতের নেতাদের যে প্রক্রিয়ায় ফাঁসি দিয়েছে ওই তদন্ত না, ওইটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। প্রকৃত তদন্তের মাধ্যমে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচারের আওতায় আনতে হবে এবং বাকি যাদের উপর কোনো রকম অপরাধ না করেও দায় চাপানো হচ্ছে তাদেরকে ক্ষমা বা তারা ক্ষমা চাবে। এইটা দলগতভাবে হতে পারত। এখন ধরেন আওয়ামী লীগের প্রসঙ্গ তুলনা কেন আসতো না, কেন আসলো? আজকে যে গণহত্যা হয়েছে, শেখ হাসিনার বিচারটা এখন ধরেন হলো না, বিচার করা গেল না। 20 বছর পরে শেখ হাসিনা এসে বলল যে আমরা তো করিনি, আমি তো চেয়ারে ছিলাম, বাইরে কারা করেছে আমি জানি না, এই গণহত্যা এই 1400 শিশু সহদের মারলো, কারা মারলো জানি না আমি, বাইরে কোনো তথ্য প্রমাণ দেন, বা আমি এটার কোনো তদন্তও হতে পারবে না, বিচারও হতে পারবে না। ঠিক আছে, আমার কোনো ভুল হয়ে থাকলে যদি মনে কষ্ট হয়ে ক্ষমা করেন, তাহলে কি এই শেখ হাসিনাকে আমরা ক্ষমা করবো? করবো না। সেজন্য যেহেতু শিশির মনির ভাই আইনজীবী, শিশির মনির ভাই হইলেও করতে হবে, তদন্ততে জোর দিতে হবে। হ্যাঁ, ৭১ নিয়ে নির্মোহ তদন্ত করুক, এবার জামাতের পক্ষ থেকে দাবি তুলুক যে ওইটা নিয়ে একটা নির্মোহ তদন্ত হওয়া উচিত। সেই তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হবে, তা আর এর বাইরে কারো দায় জামাত নিবে না। অ্যাডভোকেট শিশির মনির, আমাদের একজন দর্শক ছিলেন বগুড়া থেকে লুৎফর, তিনি প্রশ্ন করেছিলেন যে এনসিপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ অনেকেই চাচ্ছে জাতীয় পার্টি যাতে নিষিদ্ধ হয় বা এই নির্বাচনে অংশ নিতে না পারে। তিনি বলেছেন যে এরশাদ সাহেব তো আমাদের এদিকে অনেক ভালো কাজ করেছেন, কিন্তু নিষিদ্ধ করে কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে জাতীয় পার্টিকে? আমি আগেরটা একটু উত্তর দিই, যেটা বলছি আপনারা দুজন মিলে যেটা বলতে চাচ্ছেন যে জামায়াত ইসলামীর বিচারের ব্যাপারে বলতে চাচ্ছেন, ট্রাইব্যুনালের ব্যাপারে বলতে চাচ্ছেন, আই এম কোয়াইট শিওর যে আপনারা অ্যাওয়্যার অফ দি 1973 ট্রাইব্যুনাল। আমি জানি না অ্যাওয়্যার কিনা, অ্যাওয়্যার থাকার কথা নর্মাল মানুষ হিসেবে। 18টা তখনকার দিনের 18টা বৃহত্তর জেলায় ট্রাইব্যুনাল হয়েছিল, কোলাবোরেটরস ট্রাইব্যুনাল। আপনারা আজকে যাদেরকে কথা বলছেন, আপনি দেখবেন তখনকার দিনের কেস রেকর্ড যদি দেখেন, অল কেস রেকর্ড আর অ্যাভেলেবল উইথ দ্য সুপ্রিম কোর্ট। আমরা রিসার্চ কন্ডাক্ট করেছি, অন্তত 11,000 কেসেস। ওই 11,000 কেসেসের মধ্যে জামাতের যে নেতৃবৃন্দের কথা বলা হচ্ছে, নোবডি ওয়াজ দ্য অ্যাকিউজড পারসন, কেউই অ্যাকিউজ ছিলেন না। ওই তদন্তে কেউই অ্যাকিউজ ছিলেন না। ফলে যে এখন বলা হচ্ছে যে আরেকটা এরকম একটা তদন্ত, এক্সটেন্সিভ তদন্ত জারি করা উচিত, হয়েছিল তো এটা ইমিডিয়েটলি হয়েছে। এখন যেমন 5ই আগস্টের পর ইমিডিয়েটলি হচ্ছে না, তখন এটা ইমিডিয়েটলি হয়েছিল, কিন্তু সেখানে কেউ জামাতের অ্যাকিউজ ছিলেন না, নোবডি ওয়াজ। এবং এটা রেকর্ড আছে, কেউ সুপ্রিম কোর্টে যেতে পারে, রেকর্ড চেক করতে পারে। রিসার্চ যদি কেউ করতে চায়, কারো যদি ইনোভেটিভ মাইন্ড থাকে, ইনকুইজিটিভ মাইন্ড থাকে, যে অবজেক্টিভলি দেখবে, রেটরিকের বাইরে গিয়ে অবজেক্টিভলি দেখবে, দিস রেকর্ডস আর বিং কেপ্ট ইন দ্য সুপ্রিম কোর্ট। সেটা প্রমাণ করছে যে আমাদের যে 71 মুক্তিযুদ্ধ, অবশ্যই সেটা প্রমাণ করছে যে বিচার প্রক্রিয়ার কথা আপনারা এখন বলছেন, ইট ওয়াজ ডান ইন 1974-73 and again in the যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যা হয়েছে সেগুলো তো দেখেছেনই আপনারা। সর্বশেষ যিনি আছেন, যিনি ছিলেন, তিনি রিভিউ খালাস পেয়ে বের হয়ে আছেন। সুতরাং দিস চ্যাপ্টার এই কথা বলার কোনো স্কোপ নাই যে অমুক দোষী। যদি এমন হইতো, একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনালগুলো যখন গঠিত হয়েছিল, আমার প্রশ্ন উত্তর নেওয়ার মানে সময় আপনার প্রশ্নের উত্তরটা আসেন যে গণভোটে কথা বলছি আমরা, এটা বলছি, কিন্তু জাতীয় পার্টি এরশাদ সাহেব অনেক ভালো কাজ করেছেন, তো জাতীয় পার্টি ছাড়া ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এরশাদ সাহেব ভালো কাজ সর্বশেষ যে কারণে জাতীয় পার্টির ব্যাপারে অভিযোগ উঠেছে, এই সময় তো
ভিন্ন প্রেক্ষাপট। এটা তো উঠেছে 5ই আগস্টকে কেন্দ্র করে। 5ই আগস্টের যে এনভায়রনমেন্ট, এটা না হলে কে অংশগ্রহণ করবে, কে অংশগ্রহণ করবে না, কে দোষর, কে দোষর না, এই প্রশ্ন তো আসতো না। সুতরাং 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ের ভূমিকাটাই এখানে ইম্পর্টেন্ট। এটা এরশাদ সাহেবের ভূমিকাটা, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, এর পরবর্তীতে তিনি যখন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যখন জয়েন করেছে, সেই প্রেক্ষাপটেতে বলছে না কেউ। এরশাদ সাহেব বন্যা মোকাবেলা করেছেন 88 সালে, সেই ভালো কাজের জন্য তো তার এখন কেউ দোষর বলছেন না। দোষর বলছে তো হলো বিগত এই সরকারের আমলে এটাকে টিকিয়ে রাখার জন্য যে ভূমিকাটা রেখেছে, এই ভূমিকাটা এই জন্য রাজনৈতিক আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে বেলাল বরিশাল থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমরা সাধারণ মানুষ, আমরা আসলে গণভোট বুঝি না, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা একটা ভোট দিতে চাই, কিন্তু সেই সংকটগুলো আসলে কাটছে না, সেটা নিয়ে কি বলতে চাইবেন? আসলে সংকট কাটছে না, এটা আপাতত মনে হচ্ছে সংকট কেটে যাবে। কালকে বক্তব্য কি আসছে দেখেন, আমার ধারণা নিশ্চয়ই বড় দলগুলো বুঝবে যে দেশ একটা সংকটে পড়তে যাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শুধু কে জিতবো আমরা সেই প্রতিযোগিতায় নেমে এইভাবে মানুষকে জিম্মি করা ঠিক হচ্ছে না। হয়তো এরকম হতে পারে যে গণভোট নির্বাচনের দিনেই হবে, এটা একটা, পাশাপাশি আবার উচ্চকক্ষে পিআরে আবার পিআর হওয়ার সিদ্ধান্ত, এরকম একটা ব্যালেন্স ডিসিশন আসলে উভয় পক্ষই মনে করবে লুজার, উভয় পক্ষই মনে করবে উইনার। এরকম কিছু হতে পারে, পরে আলোচনার ভিত্তিতে সমাধান হতেও পারে। যাই হোক, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে কিছু ছাড় দিয়ে হলেও মানুষের কথা, দেশের কথা ভাবা দরকার। একটা নির্বাচন দরকার। একটা দেশ এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ ছাড়া, চাকরি ছাড়া, কোনো অর্থনৈতিক মন্দাভাব, এই সবভাবে যত দীর্ঘমেয়াদী হবে তত দেশের ক্ষতি হবে। সেই জন্য সবাই মিলে একটা ভালো নির্বাচন হওয়া দরকার। সে এইবার একেবারে অর্জন হয়নি তা না, রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, সেইগুলো অন্তত যেন মানে। যেগুলো ভিন্ন মত আছে সেগুলো পরের চ্যাপ্টারে রাখেন, যেটুকু এতে সবাই একমত হয়েছে সেটুকু যদি তারা রেসপেক্ট করে তাদের কমিটমেন্টের প্রতি এবং মানে, তাহলে কিন্তু বিশাল অর্জন হয়ে গেছে অলরেডি। সমস্যা হচ্ছে আমাদের এখানে এই কমিটমেন্ট মানার চর্চাটা কম, ওই অবিশ্বাসের কারণে এই দূরত্ব। আর জামায়াত ইসলামের পক্ষ থেকে যেই কাজটা একটু অনাকাঙ্ক্ষিত হয়েছে বলবো, সেটা হচ্ছে চাপ প্রয়োগের জন্য রাস্তার কর্মসূচি। চাপ প্রয়োগ করছে সরকারকে, কারণ তাদের পছন্দ মতো সেই বিষয়গুলা সরকারের তরফ থেকে আদেশ জারি হচ্ছে না। এখন বিএনপি যদি মনে করে যে আমরা উচ্চকক্ষে পিআর চাইনি, দ্বিমত আছে, তারপরও সরকার উচ্চকক্ষে পিআরের কথা লিখেছে, সুতরাং চাপ প্রয়োগ করবে। এখন বিএনপি যদি রাস্তায় এরকম কর্মসূচি, আপনি দেখেন এই সরকারের উপর এই চাপ প্রয়োগের জন্য এই জুলাই সনদ নিয়ে বিএনপির কিন্তু তারা প্রতারণা করেছে বলেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম অনেক কথাই অনেকে বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা কর্মসূচি কিন্তু দেয়নি যে সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য রাস্তায় কর্মসূচি দিতে হবে। এখন জামায়াত যে স্টাইলে চাপ প্রয়োগ করছে, প্রতারিত কি তাহলে সবাই হলো শান্ত ভাই? বিএনপি যেমন বলছে তেমন করে তো আবার জামায়াতও তো বলছে যে আমাদের দাবি না মানা হলে আমরা রবিবার থেকে একটা কঠোর আন্দোলনে চলে যাব। একটা বিষয় শুনে রাজনৈতিক বিষয় তো অনেক কারণে বলে, এনসিপি বলছে জামায়াত প্রতারণা করেছে, প্রতারক। আবার জামায়াত বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা শব্দটাও বলে নেই, নানান রকমের কথা বলেছে, চালাকি করেছে, এবং এরকম বলছে যে তারা বিশেষ একটা দলের দিকে খেলছে এবং কল রেকর্ড আছে, যদি তাদের কথা নাম মতো না হয় তাহলে কল রেকর্ড ফাঁস করে দিবে। জামায়াত সরকারকে এটা বলছে। আবার বিএনপি আবার সরকারের প্রতি কিছুদিন ভালো মনোভাব দেখলাম, আবার যখন জুলাই সনদ আবার এইভাবে আসলো, তাদের মনের মতো অনেকগুলো হয় নাই, নোট অফ ডিসেন্ট রাখে নাই, তখন তারা আবার বললো তারা প্রতারিত হয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে এবং এক দলের বিরুদ্ধে এক দলের এই অভিযোগ আছেই। অ্যাপার্ট ফ্রম অল দিস ইরেগুলারিটিস এবং এই ওপিনিয়নের দ্বিমত থাকার পরেও গণতন্ত্র এবং দেশ তো আগাতে হবে, সেইটার জন্য নির্বাচনের বিকল্প নাই। নির্বাচন না হলে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে, কেউ জিতবে না, এবং এটা সবাই বিশ্বাস করে, আমার বিশ্বাস। ডাক্তার স্বাগত হোসেন শাহাদ, অ্যাডভোকেট শিশিরমণি, অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।